আমরা আজকে একজন অতিথি পেয়েছি, তার সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক AKM হুমায়ুন কবির, তিনি একজন বিজ্ঞানী। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আমরা জানি যে আপনার একটা বই সম্প্রতি পাবলিশ হলো, সেটা বাংলাদেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন দেশ এটার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আগ্রহ দেখাচ্ছে। আপনার বইয়ের পরিচিতিটা আগে যদি আপনার কাছ থেকে একটু জানি আমরা। ধন্যবাদ। প্রথমে আমি যমুনা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। এবং এটা বিজয়ের মাস, সেই জন্য মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমার বইটার নাম হচ্ছে মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস, নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং। এই বইটা মূলত পাবলিশড হয়েছে CRC প্যাশ, টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ, US থেকে। এবং এই বইটা মূলত হচ্ছে যে আমাদের দেশে যে মিল্ক এবং ভ্যালু অ্যাডেড যে সমস্ত ডেইরি প্রোডাক্ট আছে, প্লাস এই সমস্ত বিষয়গুলি হেলদি এজিংয়ে কী উপকার করে সেই বিষয় নিয়ে বলা। হেলদি এজিংটা একটু বাংলায় ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে হেলদি, যে বার্ধক্যে সুস্বাস্থ্য। যেমন আমাদের দেশে, আসলে নট অনলি আমাদের দেশে, সারা বিশ্বে দেখা যায় যে মানুষ যখন বয়স্ক হয়, বিশেষ করে স্কেলিটন মাসলস এবং শারীরতত্ত্বীয় প্রক্রিয়ার মাধ্যমে সার্কোপেনিয়া হয়। এটা হচ্ছে বার্ধক্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই সার্কোপেনিয়া প্রতিরোধ করতে মিল্কের মধ্যে কিছু বিশেষ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে, সেগুলো হেল্প করে। এবং শুধু তাই নয়, সে দেখা যাচ্ছে যদি সে হেলদি লাইফ লিড করে এবং মিল্ক প্রোডাক্ট যদি সে নিয়মিত খায়, তার যে শরীরের যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন ইভেন দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যেমন মিল্কে একটা বায়োঅ্যাক্টিভ পেপটাইড আছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রেশার নিয়ন্ত্রণ করাতে সাহায্য করে। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদের শরীরের যে হেলদি এজিংয়ের যে সমস্ত ভূমিকা আছে, অনেকগুলি ফাংশন এটা করে থাকে আর কি। স্যার, আমি একটু পেছনের দিকে আসতে চাই সরাসরি। আপনি বইয়ের কথা বলছিলেন, ভাল লাগছিল শুনতে। আপনার পড়াশোনা, আপনি এই যেই সেক্টরে আপনি কাজ করছেন, আপনার গবেষণা, সেই জায়গা থেকে শুরু করতে চাই। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনার আগ্রহ কী ছিল? আমরা ছোটবেলায় পড়তাম যে আমরা বড় হয়ে কেউ বিজ্ঞানী হব, কেউ ডাক্তার হব। আপনার কি ছোটবেলায় সেই ইচ্ছে ছিল কিনা যে আপনি ডাক্তার হবেন? ডেফিনেটলি আমারও সেরকম ইচ্ছা ছিল, তবে বিষয়টা হলো আমার ইচ্ছার সাথে মনে হয় ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি আসলে শিক্ষকতায় চেয়েছিলাম, এনে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আমি PhD করেছি জাপানের টোকিও ইউনিভার্সিটি টেকনোলজি থেকে, এবং পোস্টডক করেছি তোহোকু ইউনিভার্সিটি, এবং ভিজিটিং প্রফেসরও ছিলাম। এনিওয়ে আমি তারপর গবেষণা করেছি নরওয়েতে, নর্জন ইউনিভার্সিটি লাইফ সায়েন্স। তো আমার বিষয়টা হচ্ছিল যে আমি যে ধরনের মানে ছোটো থেকে আমি যেটা চেয়েছিলাম, অনেকটা আমি মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়তো আমি সেটুকুই পেয়েছি, এই আর কি। আচ্ছা, তা আপনি যখন পড়াশোনা থেকে বের হয়ে আপনার কর্মক্ষেত্রে আসলেন, আপনি বাংলাদেশে গবেষণা করেছেন, দেশের বাইরেও গবেষণা করেছেন, পার্থক্যটা কি একটু বলবেন? বাংলাদেশে গবেষণার কী রকম সম্ভাবনা বা সুযোগ আছে, একই সাথে আপনি দেশের বাইরে যখন গবেষণা করেছেন সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কি, সেগুলো এনে বাংলাদেশে কাজে লাগাতে পেরেছেন কিনা যদি একটু বলতেন। ধন্যবাদ, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আসলেও আমাদের দেশ, আর যদি আমি যেহেতু পড়াশোনা করছি বিশ্বের উন্নত দেশগুলিতে, সেই দিনে তাদের ল্যাবগুলি রিয়েলি যে পর্যাপ্ত ইকুইপ থাকে এবং তাদের পরিবেশটাও আসলে গবেষণাধর্মী। এবং দেখা যাচ্ছে যে আমরা হয়তোবা এটা আমরা যদি এখানে অনেকের ক্ষেত্রে হয়তো বোঝাও ডিফিকাল্ট, দেখা যাচ্ছে যে আমরা মানে 18 ঘন্টাও গবেষণা করতে হয়েছে, কারণ কিছু কিছু টেস্ট বা এক্সপেরিমেন্ট আছে লং টার্ম করতে হয়। তো এটা একটা ওখানকার যে ল্যাব ফেসিলিটিস মানে আদার ফেসিলিটিসগুলি রিয়েলি ভালো। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলে যে একটু পিছিয়ে আছি, তবে বর্তমানেও কিন্তু বাংলাদেশে গবেষণা মোটামুটি ভালো হচ্ছে না যে এরকম বলা যাবে না, তবে আমাদের এই গবেষণাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের দেশের যে সমস্ত মানে বিশেষ করে আমাদের দেশে যদি গবেষণার জন্য আমরা যদি বড় ধরনের বাধা যেগুলি আমি বলতে পারি, সেটা হলো যে আমাদের ল্যাবগুলি কিছু কিছু ক্ষেত্রে ল্যাবগুলি এখন পর্যাপ্ত না, যে সমস্ত ইকুইপমেন্ট থাকা প্রয়োজন সেগুলি আমাদের নেই। আরেকটা হলো যেটা হলো যে আমাদের দেশে গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডিংয়ের প্রয়োজন, এবং এই ফান্ডিংগুলিও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই না। এই ফান্ডিংয়ের যথেষ্ট ক্রাইসিস রয়েছে। এবং বিদেশে যেটা কি হয়, গবেষণা শুধুমাত্র ফান্ডিং ক্রাইসিস যে আমাদের দেশে আছে এটা কিন্তু বলা যায়, উন্নত বিশ্বেও আছে। আপনি দেখেন ফান্ডিং একটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিংটাই মোকাবেলা করা হচ্ছে আমার কাজ। তো বিদেশে কি হয়, বিদেশে হচ্ছে যে
ইন্ডাস্ট্রি একাডেমিক পার্টনারশিপ কোলাবোরেশনের রিসার্চগুলি হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা ওভাবে এখনও আসে নাই। তবে কিছু কিছু জায়গায় আসে নাই তা না, এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন ইন্ডাস্ট্রির সাথে যদি একাডেমিক পার্টনারশিপ ডেভেলপ করে বা কোনো ইন্ডাস্ট্রির তার প্রবলেমগুলি বলবে যে আমার এই প্রবলেম তোমরা আমাকে সলভ করে দাও, তো গবেষণা বিশ্ববিদ্যালয় বা গবেষণাগারগুলি তারা সেই গবেষণা করে তার এই প্রবলেম সলভ করবে, তার ফলে কী হবে, সে ফান্ডিং দিবে এবং সেই প্রবলেমটা সলভ হবে। এইভাবে যদি আমাদের দেশে উদ্যোগ নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে যে গবেষণার জন্য যে একটু পিছিয়ে আছি সেটা কিছুটা হলে আমরা মানে এখান থেকে উত্তরণ পেতে পারি বলে আমার মনে হয়, কাটিয়ে উঠতে পারবো। ডক্টর হুমায়ুন, আপনার যে বইটা বের হয়েছে এবং আমরা জানি যে বিভিন্ন দেশ থেকে আগ্রহ দেখাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে আগ্রহ দেখাচ্ছে, একটু যদি বলেন যে আমাদের যে দুগ্ধ শিল্পটা আছে এই বইটা থেকে কেমন উপকৃত হতে পারে, আমাদের যে ইউনিভার্সিটিসগুলো আছে কেমন উপকৃত হতে পারে, এবং একই সাথে গ্লোবাল ইউনিভার্সিটিগুলো ওরা যে আগ্রহ দেখাচ্ছে ওটাও যদি আপনার মুখ থেকে একটু জানি। ধন্যবাদ। আপনার দুইটা, একটা হলো যে বাংলাদেশ আসপেক্ট আর একটা গ্লোবাল আসপেক্ট। আমি প্রথম যে বাংলাদেশ আসপেক্টে বলি যে এই বইটা থেকে যেটা বিশেষ করে আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, যেহেতু আমি এই বিশেষ স্টুডেন্ট, আমি দেখেছি যে আমাদের এই সংক্রান্ত বইয়ের যথেষ্ট ঘাটতি ছিল, যার ফলে আমি তখন থেকে আমি ধারণা মানে আমার একটা মনে ছিল যে আমি একটা বই লিখবো যে ঘাটতিটা আছে সেটা পূরণ করার জন্য। এখন আমাদের স্টুডেন্ট, আমার বইটা আসলে যদি আমি একটু এইভাবে বলতে চাই যে আমার বইটা হচ্ছে মানে একেবারে সহজ ভাষায় এবং যুগোপযোগীভাবে লেখানো হয়েছে, এবং আপনি জেনে খুশি হবেন যে আমার বইয়ের প্রায় 206টি চিত্র আছে এবং 86 টেবিল আছে, অর্থাৎ বেশিরভাগ জিনিস আমি খুব ইলাস্ট্রেট ফর্মে দিয়েছি যাতে শিক্ষক, শিক্ষার্থী এবং একজন রিডার সহজেই বুঝতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে, এবং যেহেতু আমি শিক্ষক অলরেডি আমার বইটা আমার স্টুডেন্ট অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখেছে, তারা আমাকে বলছে যে এই বইটা আসলে রিয়েলি খুব সহজ ভাষায় এবং এক আপ টু ডেট ফর্ম মানে কি সর্বশেষ গবেষণায় যে তথ্যগুলি ছিল সেগুলি সম্মিলিত করা আছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার বইয়ের যে রেফারেন্স আছে প্রায় 345টি রেফারেন্স আছে, এবং এই রেফারেন্সগুলি মূলত বেশ ভালো জার্নালের রেফারেন্স, এবং এই রেফারেন্সগুলি হচ্ছে 2020-এর কাছাকাছি সময়, যার ফলে দেখা যাচ্ছে যে লেটেস্ট ইনফরমেশন তারা পাচ্ছে। এবং এটা দেখা যাবে একজন রিডার বা একজন, এটা শুধুমাত্র যে শিক্ষক শিক্ষার্থী না, একজন সচেতন যে রিডার আছে, এই জায়গাতে আমার আরেকটু যোগ করার আছে স্যার। এটা আসলে আপনি বলছেন শুধু শিক্ষক শিক্ষার্থী না, সাধারণ মানুষ এটা থেকে উপকৃত হতে পারবে। বাংলাদেশে অনেকেই আছে যারা এই দুগ্ধ শিল্প নিয়ে কাজ করে, তাদের জন্য কি কোনোভাবে এই বইটা উপকারে আসতে পারে? ধন্যবাদ। ঠিকই, আমি আগেই বলেছি যে আপনিও বলছেন যে আমার বইটা শুধু শিক্ষক শিক্ষার্থী যারা ডেইরি শিল্পে কাজ করে, পেশাজীবী, তারা এইখান থেকে বেশ কিছু জিনিস তারা নিতে পারবে। যেমন যারা ইয়োগার্ট তৈরি করে বা দই তৈরি করে, এখন কিন্তু আসলে আমরা যে বাজারে যে দই খাচ্ছি, আমরা দইগুলি কিন্তু এই সচরাচর নর্মাল দই, এখন কিন্তু পৃথিবীতে ফাংশনাল ইয়োগার্ট চলতেছে। ফাংশনাল ইয়োগার্ট হয়তো আমাদের দেশে ওভাবে প্রচলিত নয়, অ্যাটলিস্ট আমরা এটুকু জানি প্রোবায়োটিক দই। এখন শুধু দইয়ের বিভিন্ন ধরনের, এবং এমন দইও আবিষ্কৃত হচ্ছে, আপনি জেনে খুশি হবেন যে এক ধরনের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে যে আপনার এডিশনাল কোনো সুগার দিতে হবে না, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থেকেই সেই সুগারটাকে আসবে এবং এডিশনাল কোনো সুগারের প্রয়োজন যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এখন হলো যে এটা একটা বিষয়। আর উনি আরেকটা প্রশ্ন করেছেন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। এখন আমার বইটা আপনি হয়তোবা জেনেছেন, জেনে খুশি হবেন যে আমার বইটা ইন্টারন্যাশনালিও তারা, যেহেতু আমার বুকটা ইন্টারন্যাশনাল বুক, আমেরিকা পাবলিশড হয়েছে, সেটা দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি আমার কাছে, যেমন ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আরব আমিরাটস ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটি, তারা আমাকে একটা প্রস্তাব করেছে যে তোমার বইটা আমরা তাদের ভাষায় রূপান্তর করতে চাই। আমিও সেই প্রস্তাবটা সাদরে গ্রহণ করেছি, এবং আপনারা জানেন যে বইটা যদিও আমি লিখছি কিন্তু সোল অথরিটি এখন কিন্তু পাবলিশারের কাছে, অবশ্যই পাবলিশারের সাথে তারা প্রসেসিং করতে, হোপফুলি যে এটা একটা পর্যায়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমার সাথে আসলে এই বই লেখার পরে বিভিন্ন ধরনের মানে একাডেমিক কোলাবোরেশনের জন্য আমি প্রস্তাব পাচ্ছি। স্যার, বইটা যদি কিনতে হয় তাহলে কিভাবে কিনবো? দিস ইজ দ্য নাইস কোয়েশ্চেন। বইটা আসলে যেহেতু এটা সাধারণত সরাসরি ওদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে, অথবা ওদের মানে পাবলিশার টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ, অথবা যেমন যারা বইয়ের ব্যবসা করেন আমাজন, ওয়ালমার্ট,
গুগল বুক এদের মাধ্যমে কেনা যাবে, মানে অর্ডার করতে পারবে। তবে বাংলাদেশে আমার জানা মতে কোনো কারোর সাথে এরকম। স্যার $200 যদি বইয়ের দাম হয়, এটা কি মানে বাংলাদেশ পার্সপেক্টিভে এটা কি ইন্ডিভিজুয়াল পর্যায়ে নিবে না ইউনিভার্সিটিগুলো? সেটা ঠিক বলেছেন, প্রাথমিক পর্যায়ে আমার বইয়ের দাম $200 ছিল, কিন্তু এখন দেখতেছি যে $160 মতোই পাওয়া যায়। এবং এটা রিয়েলি বাংলাদেশের জন্য এটা ব্যক্তিগত পর্যায়ে কেউ কিনা একটু আমাদের মানে আমাদের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এবং মানসিকতার প্রেক্ষাপটে এটা ডিফিকাল্ট। আমরা শেষের জায়গাতে চলে আসি, আমাদের দুগ্ধ শিল্পটা আমরা জানি যে অনেক গবেষণা করে আপনি বইটা বের করেছেন, এইটা থেকে কিভাবে উপকৃত হবে? আমাদের দুগ্ধ শিল্পে এই আমার বই থেকে বেশ কিছু তারা তথ্য, বিশেষ করে যে নতুন ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপ করতে পারে। এখন ধরেন আমাদের ডেইরি শিল্প, বিশেষ করে যে ডেইরি খামারগুলির দিকে আপনি যান, দেখবেন যে ডেইরি খামারগুলি ভেরি চ্যালেঞ্জিং। কারণ কি জানেন? কারণ হচ্ছে 1 লিটার মিল্ক প্রোডাকশনে তার হয়তো বা দেখা যাচ্ছে যে 60 টাকা চলে যেতে পারে, স্থানভেদে ভিন্নতা হতে পারে, কিন্তু 1 লিটার দুধ বিক্রি করে সে যে লাভ হবে সেটা দিয়ে এখন এই ডেইরি খামারগুলি টিকে থাকা খুব কঠিন। তাহলে তার কী করতে হবে? তাকে ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্ট, ফর এক্সাম্পল যদি একজন যার ডেইরি খামার আছে, সে দুধ না বিক্রি দই বিক্রি করে, 1 লিটার দইটাতে বিক্রি করলে সে আরো বেশি লাভবান হবে। দইয়ের পরিবর্তে সে চিজ তৈরি করে আরো তৈরি হবে। আপনি জেনে খুশি হবেন, আমি জাস্ট কয়েকদিন আগে একটা খামারিদের, খামারি বলতে যারা ডেইরি প্রসেসর, যারা মিষ্টির দোকান আছে, লাবান তৈরি করে, তাদেরকে একটা আমি ট্রেনিং দিয়েছিলাম। এবং তারা এই ট্রেনিংয়ের মধ্যে আমি রিসেন্টলি একটা কাজ করেছি, হুয়ে বেভারেজ ডেভেলপার। হুয়ে বেভারেজটা হয়তো আপনাদের কাছে মানে কেমন আমি জানি না। হুয়েটা হলো যে চিজ তৈরি করার পর যে পানিটা থাকে, ছানার পানি, অথবা আমরা দুধ বাসায় নিলে অনেক সময় ফেটে যায় বলি না, পানি থাকে যে পানিটা, ওই পানিটাকেই বলে হুয়ে ওয়াটার। এইটা দেখা যাচ্ছে মিষ্টির দোকান আমাদের দিকে ফেলে দেয়। হোয়ারাস এই হুয়ে ওয়াটারটা এটা ফেলে দেওয়ার অর্থ দুই দিক দিকে বিপজ্জনক। একটা হলো পরিবেশগত বিপজ্জনক, কারণ এটা পরিবেশের বিপর্যয় ঘটায়, মাটির ক্ষয়রোধ করে এবং বিভিন্ন দুর্গন্ধ ছড়ায়, এটা একটা বিষয়। আর একটা হলো যে আপনার এই হুয়ে ওয়াটারগুলি যেটা আছে, এটা তো অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন। এখানে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে। কী পুষ্টি উপাদান থাকে? সেটা ধরেন ইমিউনোগ্লোবুলিন থাকে, ল্যাকটোজ থাকে, ভিটামিন থাকে, মিনারেল। তো এইগুলি দিয়ে আমরা একটা মানে বেভারেজ তৈরি করতে পেরেছি। কি বেভারেজটা তৈরি করেছি? অনেক ধরনের, যেটা ফাইনালি যেটা হয়েছে, আমি 70% নিব হচ্ছে যে হুয়ে ওয়াটার, আর 30% নিব হচ্ছে ধরেন আমি সেটা আমরা নিয়েছি যে এক ধরনের মানে কমলার মতন একটা প্রোডাক্ট, সেটা জুস, আর কালচার দিয়েছি মানে ওই যে আমি বলছিলাম ভালো ব্যাকটেরিয়া, ওই যে ফাংশনাল যে সমস্ত কাজ করে, এই ব্যাকটেরিয়াটা আমরা আমাদের ল্যাবে আইসোলেট করেছি, আমার গ্রুপে করেছে, সেটা দিয়ে আমরা একটা বেভারেজ তৈরি করেছি। এবং এই বেভারেজটা ওই ডেইরি প্রসেসরে রিয়েলি খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা এটা নিতে চাচ্ছে এবং তারা অবাক হয়েছে, আরে আমরা তো এই পানিটা ফেলে দিতাম, ফেলে দেওয়া পানি থেকে এটাই পুষ্টিকর একটা বেভারেজ হচ্ছে। বিজ্ঞানী হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে এখানে এসে সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের কাছে অনেক কিছু শেয়ার করলেন আপনি।